हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম সিডিপি বা এসএসটি যে সাবজেক্টগুলো বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু এক এক করে সাবজেক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির আজকে ক্লাস নাম্বার 9। এর আগে আমরা বৃদ্ধি, বিকাশ, পরিণমন সম্পর্কে 3টা পার্টে শেষ করেছি। তারপরে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব আলোচনা করেছি, কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব আলোচনা করেছি, ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক বিকাশ তত্ত্ব আলোচনা করেছি। তো আজকে হচ্ছে যে সিলেবাসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তো এখান থেকে ডিটেলস ক্লাস আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো এবং দেখছো ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করো। আর সাথে সাথে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু ডিটেলস তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। আর ক্লাসগুলো একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসভাবে আলোচনা করা হচ্ছে। এগুলো যে কোনো টেট এক্সাম অর্থাৎ টিচিং রিলেটেড এক্সামে এই যে টপিকগুলো এখান থেকে প্রশ্ন আসে, এবং এটা আপার প্রাইমারি টেট থেকে শুরু করে সিটেট, কেবিএস, প্রাইমারি টেট সমস্ত এক্সামের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্স। তো অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে ধৈর্য সহকারে দেখো এবং ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। তো দেখো, আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তো প্রথমত শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায় সেটা আমাদের জানা দরকার। তো দেখো, এখানে কী দেওয়া রয়েছে, বলছে শিশু হলো আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র। তাই আধুনিক শিক্ষাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা। এখান থেকে প্রথমেই একটা প্রশ্ন আসে যে বর্তমানে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা কী ধরনের শিক্ষা ব্যবস্থা, না সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এখান থেকেও প্রশ্ন আছে, শিক্ষা একটি কী ধরনের প্রক্রিয়া, না গতিশীল প্রক্রিয়া। এই শিক্ষা প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো শিশুর জীবন প্রক্রিয়া, অর্থাৎ শিশুকে নিয়েই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা প্রধানত গড়ে উঠেছে। আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কি একজন গুরু থাকতেন বা অনেকগুলো গুরুর সামনে সেই কোনো মনীষীদের যে আমলে যে ছিল সেখানে কি একটা হয়তো বিদ্যালয়ের মধ্যে যাওয়া হতো বা কোনো আশ্রমের মধ্যে গিয়ে সেখানে পড়াশোনা করা হতো, এবং সেখানে যে পাঠদানটা চলতো সেখানে শিক্ষক মহাশয় যা বলতেন সেটাই কিন্তু প্রাধান্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেখানে শিশুকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর চাহিদা, দক্ষতা, রুচি, এই সমস্ত কিছু তার উপরেই কিন্তু নির্ভর করে শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে। তো এই পরিক্রমা থেকেই গড়ে উঠেছে শিশুকেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা বিজ্ঞানে শিক্ষার্থীর যে নিজস্ব সত্তা, যেমন তার আগ্রহ, এখানে রুচি হবে, রুচি, দক্ষতা, ক্ষমতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ওকে, নেক্সট দেখো, তারপর কী রয়েছে, না এই যে শিশুকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে শিক্ষার পাঠ্যক্রম পদ্ধতি, শিক্ষার ধারা, শিক্ষা প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনা। অর্থাৎ শিশুকে কেন্দ্র করেই শিক্ষার যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি বা শিক্ষাধারা বা শিক্ষা প্রশাসন বা স্বপাঠক্রমিক কার্যাবলী বা শিক্ষা ব্যবস্থাপনা, এগুলো সমস্ত কিন্তু শিশুর উপরে নির্ভর করে, তার চাহিদা, আগ্রহ, রুচিবোধের উপর নির্ভর করে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাই সংক্ষেপে আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে কে থাকবে, শিশুর অবস্থান করে। আর কি থাকবে, না শিক্ষার্থী শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে, বহুমুখী পরিবেশে অভিযোজনে ক্ষমতা লাভ করতে পারে, শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক ও নান্দনিক গুণাবলী অর্জন করতে পারে। এই যে শিক্ষা ব্যবস্থায় তাকে আমরা বলে থাকি কি, সাধারণত শিশুকেন্দ্রিক শিক্ষা। আধুনিক শিক্ষা বিজ্ঞানে শিশুকেন্দ্রিক শিক্ষা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলেও এই শিক্ষার সূচনা অষ্টাদশ শতাব্দীতে। এর জনক ছিলেন কে, ফরাসি দার্শনিক জে জ্যাক্স রুসো। প্রশ্ন পড়ে যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে, এটাতেই কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ফরাসি দার্শনিক জে জ্যাক্স রুসো। তবে রুসোর পূর্বেও কুইন্টলিয়ান, ইরাসমাস, কমেনিয়াস, ইনারাও প্রমুখ যে মনস্তত্ত্ববিদরা রয়েছেন তাদেরও কিন্তু শিক্ষা চিন্তায় এই শিশুকেন্দ্রিক শিক্ষা ভাবনা দেখা দিয়েছিল। পরবর্তীকালে পেভালসি, হারবার্ট, ফ্রেবেল, ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি প্রমুখের প্রচেষ্টায় এই শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু আরও শক্তিশালী ও সুদৃঢ় হয়। তো এতক্ষণ আমরা জানলাম যে শিশুকেন্দ্রিক শিক্ষা বিষয়টা কি, কাদের উপরে প্রাধান্য দেওয়া হয়, কীভাবে শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে শিশুকেন্দ্রিকের জন্য, সেটা সম্পর্কে জানলাম। তো এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা আমরা পড়লাম, এখানে তো জানতে হবে
যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তার বৈশিষ্ট্য কী দরকার, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো আমরা এরপর বৈশিষ্ট্যগুলো এক এক করে জানবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী যে সিলেবাসটা রয়েছে তোমরা সিলেবাসের ভিডিওটা দেখে নেবে বা নিজেরা সিলেবাসটা ডাউনলোড করে নেবে আপার প্রাইমারির। এখান থেকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের পার্টে পার্টে কিন্তু আলোচনা করা হচ্ছে। তো এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার এখানে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন 1 নম্বর রয়েছে শিক্ষার্থীর স্বাধীনতা। তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থী গতানুগতিক শিক্ষার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তার নিজের ইচ্ছা আগ্রহ অনুসারে কিন্তু শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা পায়। অর্থাৎ এখানে শিশুকে স্বাধীনতা দিতে হবে, সে নিজের আগ্রহ রুচিবোধের মধ্য দিয়ে নিজের ইচ্ছার মধ্য দিয়ে কিন্তু শিক্ষা লাভ করবে। এখানে থাকে না কোনো বাহ্যিক শক্তির নিয়ন্ত্রণ। এখানে কেউ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে বা কোনো তাকে চাপ সৃষ্টি করে তাকে কোনোভাবেই কোনো চাপ না দিয়ে তাকে স্বাধীনভাবে নিজের মতো করে শিক্ষার বা মানে শিক্ষা গ্রহণ করার তাকে সুযোগ সুবিধা বা স্বাধীনতা দেওয়া হয় এবং কোনো বিধিনিষেধের তাগিদে তাকে চাপিয়ে দেওয়া হয় না। শিক্ষার্থী তাই বৈচিত্র্যপূর্ণ পরিবেশে নিজের ইচ্ছা অনুসারে শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ সে আপনা আপনি নিজের থেকে শিক্ষা গ্রহণ করতে চায়। তার জন্যই তো জ্যাক রুসো যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক তিনি বলেছেন যে শিশুকে কি প্রকৃতির কোলে ছেড়ে দাও, সে আপনা আপনি সে শিক্ষা লাভ করবে। নেক্সট 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই শিক্ষা সক্রিয়তা ভিত্তিক, অর্থাৎ আধুনিক শিক্ষা পদ্ধতিতে প্রত্যক্ষ কর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়। সে হাতে কলমে যে পর্যবেক্ষণ তার সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য সে নিজের থেকে একদম প্রত্যক্ষদর্শীভাবে মূর্ত বিষয়গুলোর দ্বারা সে প্রথমত জ্ঞান অর্জন করবে। সেই জন্য আধুনিক শিক্ষার যে মূল নীতি হলো কাজের মধ্য দিয়ে শিক্ষা, অর্থাৎ লার্নিং বাই ডুইং। শিশুকেন্দ্রিক শিক্ষার এই নীতিটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এটাও কিন্তু মনে রাখবে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজের মধ্য দিয়ে শিক্ষা লাভ। 3 নম্বর কী বৈশিষ্ট্য না, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ব্যক্তিকেন্দ্রিক বলতে কি না, এখানে শিক্ষার্থীর ব্যক্তিকেন্দ্রিকতায় গুরুত্ব দেওয়া হয়। শিশুর যে স্বাভাবিক বিকাশের নিয়মানুযায়ী শিক্ষা প্রক্রিয়া সংগঠিত হয়। তাছাড়া কি শিক্ষার লক্ষ্য হলো সামাজিক পরিবেশে শিশুর যে ব্যক্তিসত্তা তার যাতে পূর্ণ বিকাশ ঘটে সেদিকেও কিন্তু নজর রাখা হয়। তো এই যে পিডিএফগুলো এগুলো পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আর প্রত্যেকটা ক্লাস ডিটেলসে হচ্ছে তা একটু বড় হবে, লেন্দি হবে, সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, নতুবা অনেক কিছু বোঝার কিন্তু অসুবিধা হবে। আর এইখান থেকে যদি প্রশ্ন আসে তো অবশ্যই তোমরা এগুলো করতে পারবে। তো অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা 4 নম্বরে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম পুঁথিগত বিমূর্ত এবং পুস্তক কেন্দ্রিক নয়, অর্থাৎ সবসময় যে পুঁথিগতই হতে হবে বা বিমূর্ত হতে হবে বা পুস্তক কেন্দ্রিক হতে হবে সেটা নয়। শিশুর যে তার স্বতঃস্ফূর্ত যে আত্মপ্রকাশের কার্যাবলী এবং বৈচিত্র্যপূর্ণ জীবনের যে অভিজ্ঞতাসমূহ সেটাকে কেন্দ্র করে এই শিক্ষার বিষয় কিন্তু নির্দিষ্ট হয়েছে বা হয়। ওকে, নেক্সট 5 নম্বর হচ্ছে শিক্ষার্থীর সৃজনী স্পৃহাকে চরিতার্থ করে। তো শিক্ষার্থীর যে মৌলিকতা রয়েছে বা সৃজনশীলতা জন্মগত সূত্রে প্রাপ্ত এবং সম্পূর্ণ ব্যক্তিগত। একটা শিশুর মধ্যে যে সৃজনশীল দক্ষতা থাকবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর যে মৌলিকতা এবং সৃজনশীলতা তা প্রকাশকরণের জন্য বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন যে শিক্ষামূলক সে কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো তারপরে আরও বৈশিষ্ট্য কী কী রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষার। তো এখানে নেক্সট বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে বৃত্তিগত অনুরাগ জাগ্রত করি। তো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় যে ক্ষমতা এবং ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীর শিক্ষা লাভের সুযোগ পায়, যার ফলে শিক্ষার্থী পরবর্তী সময়ে সমাজ অগ্রগতিতে নানারূপ ভূমিকা পালন করে থাকে। নিজের ক্ষমতা ও আগ্রহ উপলব্ধি করে ভবিষ্যৎ বৃত্তি সম্পর্কে সচেতন হয়, অর্থাৎ সঠিকভাবে বৃত্তি আগ্রহ সে বিকাশ লাভ করে। ওকে, নেক্সট এবার আসছে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে। তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর মানসিক বিকাশের পাশাপাশি তার শারীরিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক এই দিকগুলির তাকে বিকাশ সুষম যাতে বিকাশ ঘটে তার উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এর ফলে কি হয়, শিক্ষার্থীর যে ব্যক্তিসত্তার তার কিন্তু পূর্ণ বিকাশও ঘটে থাকে। নেক্সট 8 নম্বর তারপরে কী রয়েছে,
8 নম্বর রয়েছে মানবিক সম্পর্কের উন্নয়ন। তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর যে মানবিক সম্পর্কে যথেষ্ট উন্নতি ঘটে। শিক্ষক এখানে কঠোর শৃঙ্খলার যে নিয়ন্ত্রক সেটা নন, অর্থাৎ কোনোভাবেই তাকে শাস্তি দেবে বা টাস্ক মাস্টার হবে সেটা কিন্তু নন। তিনি কী হবেন না, তিনি শিক্ষার্থীর সাথে পিতাসম, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক হবেন। অর্থাৎ অ্যাজ এ টিচার বর্তমান যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক হবে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার। ওকে, তো শিক্ষার্থী এখানে কি নিজের চেষ্টায় শেখে, শিক্ষক তাকে শুধুমাত্র সাহায্য করেন, যেমন সে সাহায্য প্রত্যাশা করতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে শিক্ষকের দায়িত্ব এখানে কম, অর্থাৎ শিক্ষকেরও কিন্তু দায়িত্ব রয়েছে। শিক্ষক কী করবে না, শিক্ষা পরিবেশ তৈরি করেন, সংগঠিত করেন এবং শিক্ষার্থীর সামনে সেটা উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীর যে আগ্রহ, সক্রিয়তা উদ্দীপিত করেন। তিনি শিক্ষার্থীর কাছে কি একজন সহানুভূতিশীল শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজেকে প্রতিপন্ন করে থাকেন। নেক্সট 9 নম্বর হচ্ছে পয়েন্ট কি, সেটা হচ্ছে মনোবিদ্যার আদর্শ প্রয়োগ। তো শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে মনোবিদ্যার পরীক্ষণমূলক তত্ত্ব এবং নীতিগুলি প্রয়োগ করা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতিতে যুক্তির থেকে মনস্তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তার কীভাবে সে শিক্ষা লাভ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছে সেই মনস্তত্ত্বের উপর তাকে গুরুত্ব দিতে হয়। শিশুকেন্দ্রিক ক্ষেত্রে শিশু শ্রেণীকক্ষে কী থাকবে, নিষ্ক্রিয়তা নয়, বরং সে শিক্ষণ প্রক্রিয়ায় একজন অংশগ্রহণকারী, সে সক্রিয় থাকবে সবসময়। আধুনিক শিক্ষা পদ্ধতি শিশুর আগ্রহ সৃষ্টি করে, তার মধ্যে প্রেরণার উন্মেষ ঘটায় এবং তার সক্রিয়তাকে কিন্তু উদ্দীপিত করে। শিশু নিজেকে কাজের মধ্য দিয়ে যে প্রকাশ করতে চায়, যেমন খেলা তার কাছে একটা কী হবে, একটা আনন্দমূলক হবে, আর কি স্বতঃস্ফূর্ত আত্মপ্রক্রিয়া হবে। সুতরাং খেলা হবে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। ওকে, নেক্সট 10 নম্বর পয়েন্ট কি, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষায় শৃঙ্খলার বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ হয় না। বৈচিত্র্যপূর্ণ, সৃজনশীল এবং সমবায় ভিত্তিক যে কাজে সেখানে সক্রিয় অংশগ্রহণ করে শিক্ষার্থী শৃঙ্খলার মূল্য অবহিত হবে। উপযুক্ত দৃষ্টিভঙ্গি গঠন, আইন ও নিয়ম নীতির উপর আস্থা গড়ে উঠবে। জৈবিক আবেগগুলির ঊর্ধ্বায়নের মাধ্যমে এর বিকাশ ঘটে। এরূপ মুক্ত এবং অভ্যন্তরীণ শৃঙ্খলাকে বলে আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ সে নিজেই করার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। নেক্সট 12 নম্বর টপিক কী রয়েছে পয়েন্টে, সেটা হচ্ছে জীবনকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি গড়ে তুলতে সাহায্য করে। তো শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ধারণা গ্রহণ করে বর্তমান যে সারা বিশ্বে কিন্তু শিক্ষার্থী যে সার্বিক বিকাশের লক্ষ্যে গড়ে উঠেছে নানারূপ শিক্ষণ পদ্ধতি, যেমন অনুশিক্ষণ, বৌদ্ধিক পদ্ধতি, উৎপাদনশীল চিন্তন পদ্ধতি, মিথস্ক্রিয়ামূলক বিশ্লেষণ ইত্যাদি পদ্ধতি কিন্তু তৈরি করা হয়েছে। এই শিক্ষণ পদ্ধতির দ্বারা শিক্ষার্থী কি জীবনকে সর্বাঙ্গীনভাবে কিন্তু গড়ে তুলতে পারে। তার জন্যই তো বলি আমরা যে শিশুকেন্দ্রিক শিক্ষায় বা বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় সেখানে শিশুদেরকে সর্বাঙ্গীন বিকাশ বা অলরাউন্ড যে ডেভেলপমেন্ট তার প্রতি গুরুত্ব দিতে হবে। নেক্সট 12 নম্বর কী রয়েছে দেখো পয়েন্টে, যে শিক্ষার্থীকে সুনাগরিক তৈরি করে। তো এই শিক্ষা ব্যবস্থায় কী হবে, শিক্ষার্থী নিজের যে ইচ্ছা আগ্রহ অনুযায়ী নিজেকে গড়ে তোলে, ফলে সে সুবিধা অসুবিধা, ন্যায় অন্যায় আচরণগুলি এবং এর পরিপ্রেক্ষিতে যে নিজেকে আদর্শ নাগরিক রূপে সে গড়ে তুলতে পারবে। নেক্সট 13 নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের ভূমিকা। তো বিদ্যালয়ের ভূমিকা কী থাকবে না, সবশেষে শিশুকেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়ের কিন্তু নতুন ভূমিকা উল্লেখ করতে হয়। অর্থাৎ আধুনিক বিদ্যালয় জ্ঞানের দোকান বা পণ্ডিত তৈরি কারখানা নয়, এটা শিক্ষার্থীর কাছে চার দেওয়ালের আবদ্ধ জেলখানাও নয়। এখানে কী হবে, বিদ্যালয় গৃহের মতো এক স্বাভাবিক স্থান যেখানে শিক্ষার্থীরা বাস করে কাজ করে, অর্থাৎ একদম খোলামেলা পরিবেশের মধ্যে সে নিজের মতো করে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এটা হলো শিশুর সামাজিক আবাস, জীবন নাটকের মঞ্চ, যা শিক্ষার্থী আগামী দিনে দায়িত্ব ও কর্তব্য পালনে ক্রমশ সক্ষম করে তোলে। ওকে, এবার আসছে শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য। তো শিশুকেন্দ্রিক শিক্ষার কী কী তাৎপর্য রয়েছে সেটা আমরা আলোচনা করব। কি বলছে, ফিচার্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো দেখো, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি দর্শনশাস্ত্র থেকে উৎপত্তি লাভ করেছে, তাই দর্শনশাস্ত্র থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ তাৎপর্য খুঁজে পাওয়া যায়। শিক্ষাবিজ্ঞান দর্শনশাস্ত্রের বিভিন্ন দিকগুলি একত্রিত করে, তাই আধুনিক শিক্ষা বিজ্ঞানে যে দার্শনিক, সামাজিক, মানসিক, নৈতিক এই প্রভৃতি বিভিন্ন যে দিক, সেই দিক থেকে শিশুকেন্দ্রিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
ভারতীয় দার্শনিকগণ শিশুকেন্দ্রিক শিক্ষার স্বাধীনতার ধারণাটি সমর্থন করে বলেন যে শিশু পবিত্র অবাধ স্বাধীনতার ভিতর দিয়েই তার ব্যক্তিসত্তার পরিপূর্ণতম বিকাশ ঘটাতে সম্ভব হয়। প্রকৃতিবাদীরা মনে করেন যে শিশুর যে বিকাশ সেখানে শিশুর প্রকৃতিতে ভিত্তি করেই কিন্তু রূপ পায়, যা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। প্রয়োগবাদী দার্শনিকগণ শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর যে স্বাধীনতা, সক্রিয়তা, যৌথ কর্ম অর্থাৎ একসাথে কাজ করার যে প্রক্রিয়া, খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ইত্যাদিকে কিন্তু পূর্ণ সমর্থন করে। অর্থাৎ কাজের মধ্য দিয়ে যেমন শিক্ষা হবে, সেখানে সে কোনো খেলা অনুষ্ঠান সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করবে, স্বাধীনভাবে সেখানে সে নিজের বিবেক বুদ্ধি দ্বারা সে চিন্তা মত প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে প্রয়োগবাদীদের মনোধারা। মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাকে শক্তিশালী করে। অর্থাৎ এখানে কি করে না, এখানে শিশুর যে বিকাশ, সে বিকাশে সমাজের কিন্তু গুরুত্ব স্বীকার করলেও সেখানে কি বলা হয়, মনোবিজ্ঞান ব্যক্তি শিশুকে কিন্তু আগে স্মরণ করে। শিশু শিক্ষার দর্শন একই কথা বলে, কি বলে না, এছাড়া মনোবিজ্ঞান যে শিশুর বিভিন্ন দিকের বিকাশ, স্মৃতি, বুদ্ধি, মনোযোগ, শিখন সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে থাকে। মনোবিজ্ঞান শিশুকেন্দ্রিক শিক্ষাকে আরও উন্নত করে তুলতে সাহায্যও কিন্তু করেছে। জীববিদ্যা শিশুকেন্দ্রিক শিক্ষায় নানা প্রকার খেলা, বালি মাটি দিয়ে বাড়ি তৈরি করা, অঙ্কন, শিল্পকর্ম ইত্যাদিকে পূর্ণ সমর্থন করে। এই সব খেলাধুলার মধ্য দিয়ে শিশুরা আমাদের কি পূর্বপুরুষদের আচরণ পুনরাবৃত্তি করে তাদের সক্রিয় বৃদ্ধি পায় এবং কল্পনা শক্তির বিকাশও ঘটে থাকে। ওকে, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ক্লাসটা জানাও, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে আবার বলা হয়েছে যে সমাজবিদ্যাতে কি বলা হয়েছে না, সমাজবিদ্যাতে বলা হয়েছে যে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োজনীয়তাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সমাজতাত্ত্বিকদের মতে শিক্ষা একটি কি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষারূপ সমাজ প্রক্রিয়ায় এমন সব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে যার ফলে কী হবে, শিক্ষার্থী সমাজ, সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। পাশাপাশি তার পরিবার, বিদ্যালয় এবং কমিউনিটির সঙ্গে যে সুসম্পর্ক সেখানে গড়ে ওঠে। পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সে সচেতন হয় আর নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালনেও সক্রিয় হয়ে থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষায় এই বিষয়টির উপরেও কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাথে কেমনভাবে রিলেটেড রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা সেটা কিন্তু আলোচনা রয়েছে। তো এই উপরোক্ত আলোচনার মধ্য দিয়ে বলতে পারি আমরা যে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সহজে অনুমান করতে পারি। অবশ্য নানা কারণে আজও আমাদের দেশে যে শিক্ষা এখনও শিশুর জীবনের সঙ্গে সমর্থক হয়ে ওঠেনি। শিক্ষার্থী যে মানসিক গঠন অনুযায়ী যে পাঠ্যক্রমকে নির্ণয় করতে আমরা পারিনি। শিক্ষণ পদ্ধতিতে বোধগম্যতার চেয়ে মুখস্থ বিদ্যার আধিক্য বেশি দেখা যায়। অর্থাৎ এটা কি যুক্তিযুক্ত? না। শৃঙ্খলা এখানে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ শাস্তির মধ্য দিয়ে করা হয়, সেটা কিন্তু করা চলবে না। শিক্ষার উপকরণের অভাবে শিক্ষা প্রক্রিয়া এখনও কিন্তু অবৈজ্ঞানিক, অবাস্তব এবং অনুন্নত ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত হয়। দূষণ, যে হতাশা, যে অপরাধ প্রবণতা ক্রমে ক্রমে শিক্ষার্থীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তথাপি আমরা সেই দিনের পদধ্বনির আশায় অপেক্ষায় কী করি, আমরা বসে আছি যেখানে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পূর্ণভাবে বাস্তবিত হবে। অর্থাৎ এগুলো একটু আলোচনা করার দরকার, এবং ডিটেলসে না বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনার কি বাধাসমূহ। তো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কী কী বাধা রয়েছে সেটা আমরা আলোচনা করব এরপর। তো দেখো এখানে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কী কী বাধা রয়েছে না, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিক্ষাবিদগণ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু যে শিক্ষার পরিবেশ, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার ব্যবস্থাপনা এবং শিক্ষার সুযোগ, এই সমস্ত দিকগুলো কী রয়েছে, এই সমস্ত দিকগুলির ক্ষেত্রেও কিছু বাধা দেখা যায়। যেমন শিশুকেন্দ্রিক শিক্ষার এখানে কি অর্থ বাস্তবায়িত করা সম্ভব হয়নি, যার ফলে তাই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতা বা বাধাসমূহ আমাদের শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জানা অবশ্যই প্রয়োজন। এগুলি নিম্নে উল্লেখ করা হলো। তো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কাদের ভূমিকা যথেষ্ট রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে পরিবারের ভূমিকা। অর্থাৎ কী কী বাধা সৃষ্টি হয় না, অধিকাংশ শিশু কী হয়, পরিবারের বয়স্কদের নির্দেশ মেনে চলতে হয়, তাই প্রথম থেকেই শিশুর কি নিজস্ব যে ইচ্ছা মত প্রকাশের সুযোগ বাধা পায়। অর্থাৎ কী হয় যে আমরা অনেক কিছু তাদেরকে কোনো কিছু চাপিয়ে দিই, অর্থাৎ তাদেরকে ভয় দেখিয়ে কোনো কিছু করতে আমরা বাধ্য করি, কিন্তু এটাকে আদৌ ঠিক করা উচিত না। নিজস্ব তার ইচ্ছা মত প্রকাশে কিন্তু সুযোগ দিতে হবে। 2 নম্বর হচ্ছে পিতামাতার সুপ্ত ইচ্ছা।
অনেক পিতামাতা কী করে না ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করতে পারেনি, তাই শিশু সন্তানদের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে তারা নিজের যে ইচ্ছা সেই ইচ্ছাকে সন্তানের উপর চাপিয়ে দেয়। অর্থাৎ কেউ যদি তার বাবা মা যদি সেরকমভাবে কর্ম করতে সুবিধাবোধী বা কাজ করতে না পারে, তাহলে কী হয়, শিশুদেরকে কম বয়স থেকে কাজের প্রতি বা কাজ করার প্রতি চাপ সৃষ্টি করে দেয়। অর্থাৎ এখানেও শিশুকে বাধ্য করা হচ্ছে। নেক্সট, তারপরে স্বাধীনতার মাত্রা। তো শিশুর স্বাধীনতা শিশুকেন্দ্রিক শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু স্বাধীনতাকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করে আজকের শিশু স্বৈরাচারী এবং অবাধ্য হয়ে উঠেছে। নেক্সট 4 নম্বর হচ্ছে নিজস্ব যোগ্যতা। তো নিজের যোগ্যতাকে বিচার না করে আজকের শিশু প্রায়শই নিজের ইচ্ছা মতো শিক্ষা গ্রহণ করছে, ফলে মাঝপথেই পড়া কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছে। ওকে। নেক্সট, তারপরে হচ্ছে সুযোগের অভাব। অনেক সময় কি দেখা যায় যে আজকের প্রথাগত শিক্ষা ব্যবস্থা উপযুক্ত যে সুযোগ, সেই সুযোগের অভাবের জন্য শিশুর তার যোগ্যতা অনুসারে সাফল্য লাভ করতে পারে না। নেক্সট 11 থেকে কিন্তু প্রশ্ন আসে যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বাধা নিম্নের কোনটি। তো এই অনেকগুলো দেওয়া থাকে, সুযোগের অভাব, ব্যবস্থাপনার অভাব, এগুলো দেওয়া থাকে এবং এখান থেকে সঠিক তোমাকে বেছে নিতে হয়। তো ব্যবস্থাপনার অভাবে কী হয় না যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থাপনা না থাকার জন্য অনেক শিশুই নিজের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা বা বৃত্তিগত যে দিক সেখানে সাফল্য লাভ করতে পারে না। নেক্সট, তারপর কী রয়েছে অর্থনৈতিক পশ্চাৎপদ, যেটা আমরা বললাম আগে যে পরিবারের অর্থনৈতিক অবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অসুবিধার কারণ, যার ফলে পিতামাতা তাকে অনেক সময় কম বয়স থেকে বা বাচ্চা বয়স থেকে কাজের প্রতি গুরুত্ব দিতে বলে। নেক্সট, তারপরে 8 হচ্ছে তথ্যের অভাব। আজকের বহুমুখী যে শিক্ষা, সেখানে শিক্ষার বিভিন্ন দিকগুলি শিক্ষার্থীরা সঠিকভাবে জানতে না পারার জন্যও কিন্তু তাদের যে সুযোগ, সেই সুযোগ গ্রহণ করতে তারা কিন্তু পারছে না। নেক্সট 9 নম্বর কী হচ্ছে পরীক্ষার ব্যবস্থা। তো বর্তমানে অবৈজ্ঞানিক এবং অমনস্তাত্ত্বিক পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর যে মুখস্থ বিদ্যা সেখান কিন্তু পরিমাপ হচ্ছে, অর্থাৎ তার যে আসল যে ক্ষমতা সেটার কিন্তু মূল্যায়ন হচ্ছে না, ফলে শিশুর ক্ষমতারও সদ্ব্যবহার হচ্ছে না। এবার হচ্ছে আধুনিক শিক্ষার সূচনা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। তো কীভাবে না আধুনিক শিক্ষার সমস্ত দিকে কী হয় শিশুকেন্দ্রিক। কুইন্টলিয়ান থেকে রুশো এবং বাগলে থেকে ফ্রয়েবেল সকলেই শিশুকেন্দ্রিক শিক্ষাকে আধুনিক শিক্ষার প্রথম পর্যায়ে নিয়ে এসছেন। তাদের মূল কথা হলো না শিক্ষার্থী অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আবিষ্কার করায় শিক্ষার মূল উদ্দেশ্য এবং শিশুর আত্মসক্রিয়তায় শিক্ষার মূল ভিত্তি। ওকে। তো শিশুকেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষাকে নিম্নলিখিতভাবে প্রভাবিত করেছে। কীভাবে না শিশু হলো শিক্ষার প্রধান উপাদান, শিক্ষাই জীবন, সুতরাং মানব শিশুর জীবন বিকাশের প্রক্রিয়া হলো শিক্ষা। জীবন পরিবেশে সার্থক অভিযোজন ঘটাতে শিক্ষা কিন্তু একটা অপরিহার্য প্রক্রিয়া হয়ে উঠেছে। 2 নম্বর শিক্ষার লক্ষ্য নির্ণয়ে শিশুর যে চাহিদা, সেই চাহিদাকে প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক মনোবিদ ও শিক্ষাবিদগণ মনে করেন যে ব্যক্তি শিশুর যে চাহিদা তার পূরণ শিক্ষার লক্ষ্য হওয়া কিন্তু উচিত। ওকে। নেক্সট, তারপর কী রয়েছে 3 নম্বর বলছে শিশুর যে দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক এই চারিত্রগুলির এই চারিত্রিক প্রভৃতির দিকের বিকাশ সাধনই শিক্ষার লক্ষ্য। সুতরাং শিক্ষার সার্বিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে শিশু যে অন্তর্নিহিত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলির উপর গুরুত্ব আরোপ শিশুকেন্দ্রিক শিক্ষার একটি তাৎপর্যপূর্ণ দিক। আধুনিক শিক্ষাবিজ্ঞান একই কথা এখানে কিন্তু বলে। নেক্সট 4 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়, জোর করে কোনো বোঝা তার উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয় না। আধুনিক শিক্ষায় শিশুর হবে, ঠিক আছে, শিশুর স্বাধীনতাকে উৎসাহ দেওয়া হয়, শিশু তার পছন্দ অনুযায়ী যে পাঠ্যক্রম সে পাঠ্যক্রম গ্রহণেরও কিন্তু সুযোগ পায়। নেক্সট 5 নম্বর হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা হলো আধুনিক শিক্ষা পদ্ধতি, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর সক্রিয়তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। 6 নম্বর কী রয়েছে না আধুনিক শিক্ষায় শিক্ষক, বন্ধু এবং সহায়কের ভূমিকা পালন করে থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষায়ও শিক্ষার্থী কী হয় সক্রিয়তার মাধ্যমে শেখে, শিক্ষক তাকে শুধুমাত্র কী করেন সাহায্য করে থাকে। এগুলো আমরা আগেই আলোচনা করেছি, তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তাই অবশ্যই আলোচনা করা দরকার। নেক্সট 7 নম্বর শিক্ষার্থীর সৃজন ক্ষমতার যে বিকাশ, সে বিকাশ ঘটানো আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য, যা শিশুকেন্দ্রিক শিক্ষারও কিন্তু প্রধান একটা শর্ত। নেক্সট 8 নম্বর কী রয়েছে 8 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলা হয়, যা আধুনিক শিক্ষা মনোবিদ্যা সুপারিশ করে। নেক্সট 9 নম্বর কী রয়েছে
নেক্সট 9 নম্বর কি বলছে না শিক্ষায় সামাজিক লক্ষ্যের দৃষ্টিতে শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন মানবীয় যে সম্পর্ক সেই সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন শিক্ষার্থী শিক্ষকের সম্পর্ক, শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষক সমাজ সম্পর্কের কথা বলা হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার এই সম্পর্কগুলির উপর বিশেষ গুরুত্ব দেয় যাতে কি হয় শিক্ষার সঙ্গে সমাজের প্রতিটি দিকের সুসম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষা সমাজ উভয় কিন্তু উপকৃত হয়। নেক্সট এরপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষা অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন। এটাও কিন্তু একটা টপিক এবং এটা একসাথে রয়েছে চ্যাপ্টারটাতে বা সিলেবাসে যে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা। তো প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিবাদী শিক্ষা জিনিসটা কি প্রথমত এটা আমাদের জানা দরকার। তো আমেরিকা প্রগতিবাদী শিক্ষায় বহুদিনব্যাপী অর্থাৎ প্রায় 25 বৎসর ধরে সর্বাপেক্ষা প্রভাবশালী শিক্ষা দর্শন ছিল। প্রগতিবাদের প্রধান লক্ষ্য হলো কি না শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গ্রহণ করা, অর্থাৎ শিক্ষায় প্রগতিবাদ দর্শনের মূল ভিত্তি ছিল পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ, যার মূল প্রবক্তা ছিলেন কে যথাক্রমে পিয়ার্স, জেমস, জন ডিউই। এরা সকলে কিন্তু এই যে প্রগতিবাদী শিক্ষার কিন্তু প্রবক্তা। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অস্তিত্ববাদ ও আমেরিকায় তার একাধিপত্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এই প্রগতিবাদী শিক্ষার বিকাশ ঘটেছে বা ঘটে। তো প্রগতিবাদের ইতিহাস সম্পর্কে একটু জানা দরকার। তো দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতির বিপর্যয় দেখা যায়, যার ফলে কী হয় জনগণের একটা বড় অংশ শিক্ষা বিমুখ হয়ে ওঠে। আর্থিক বিপর্যয়কে সামাল দিতে এবং স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে 1918 খ্রিস্টাব্দে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনতে এই সংগঠন সক্রিয় হয়। সংগঠনের উদ্দেশ্য ছিল কি না শিশু শিক্ষায় আগ্রহী লক্ষ লক্ষ অভিভাবক, নাগরিক এবং শিক্ষককে একত্র করে বিদ্যালয় এবং কলেজীয় শিক্ষাকে উন্নত করা। সকলে মিলেই প্রথম বিশ্বযুদ্ধোত্তর শিক্ষা ব্যবস্থায় এক নতুন দৃষ্টিভঙ্গি কিন্তু সূচনা করে, যার নাম দেওয়া হয় প্রগতিবাদী শিক্ষা। অর্থাৎ প্রগতিবাদের সমর্থকগণ বলেন কি যে প্রগতিবাদ প্রত্যক্ষভাবে প্রয়োগবাদের সঙ্গে কিন্তু যুক্ত। অর্থাৎ প্রয়োগবাদের প্রতীক্ষিত জন ডিউই, এটা কিন্তু মনে রাখা হয়েছে প্রয়োগবাদের জনককে জন ডিউই, প্রগতিবাদের জনকও কিন্তু তাকে বলা যায়। জন ডিউয়ের সুযোগ্য ছাত্র ছিলেন কে উইলিয়াম কিলপ্যাট্রিক। তিনি প্রয়োগবাদকে কী করেছিলেন, তিনি প্রয়োগবাদকে কী করেছেন ব্যবহারযোগী করে তোলেন। শিক্ষক এবং শিক্ষাবিদদের যে সাহায্যে প্রগতিবাদের আন্দোলনকে আরও জনপ্রিয় করে তোলে। পরবর্তী সময়ে উত্তর আমেরিকার C.F. পার্কার, জি স্ট্যানলি হল, এস চাইল্ড, বি বোর্ড, জি হালপিস প্রমুখ কিন্তু ব্যক্তি ছিলেন এই প্রগতিবাদের শিক্ষার পেছনে মূল ভূমিকা। প্রগতিবাদী শিক্ষা দর্শনকে আরও শক্তিশালী করে তোলে এইভাবে। তো কিভাবে না প্রগতিবাদের এবারে মূলনীতি সম্পর্কে জানব। তো শিক্ষার আদর্শায়ন, কঠোর মানসিক দৃষ্টিভঙ্গি এবং গণপাঠদান পদ্ধতি, শিক্ষা বিজ্ঞানে যান্ত্রিকতার বিরোধিতায় প্রগতিবাদের মূল বিষয়। ওয়াশিংটন ডিসি এর দ্য প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন কী করেছিল না প্রগতিবাদের নিম্নোক্ত মূলনীতিগুলি উল্লেখ করেছেন। কী কী মূলনীতি ছিল এখানে? এখানে ছিল প্রথমত শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে বিবেচনা করতে হবে, এটাও ঠিক একটা। 2 নম্বর কি স্বাভাবিক বিকাশের জন্য শিশুকে স্বাধীনতা দান করতে হবে, আগ্রহ কাজে প্রেরণা সঞ্চার করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে শিশুর বিকাশ পর্যালোচনা করতে হবে। তারপর কি শিশুর শারীরিক ব্যক্তি বিকাশে গুরুত্বপূর্ণ দিকগুলির উপরও নজর দেওয়া প্রয়োজন। তাছাড়া শিশুর যে চাহিদা পূরণে গৃহ এবং বিদ্যালয় সমবেতভাবে কী করবে সক্রিয় হবে। শিক্ষক কী হবে পথপ্রদর্শক, তিনি টাস্ক মাস্টার নয়, এটা কিন্তু মনে রাখবে। কাজের মাধ্যমে শিক্ষা, প্রজেক্ট এবং পরীক্ষামূলক শিক্ষণের উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ, সামাজিক দায়িত্ববোধ ও গণতন্ত্রের শিক্ষা, পাঠ্যপুস্তকের উপর গুরুত্ব হ্রাস, এই সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়। তাছাড়া বলা হয়েছে সমাবেতভাবে শিক্ষণ প্রজেক্টের উপর গুরুত্ব আরোপ এবং শিশু প্রজেক্ট এবং উৎপাদনের নিরিখে মূল্যায়ন। এগুলো হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল যে দিক, সেই দিকগুলো আমরা বা মূলনীতিগুলো আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব শিক্ষার লক্ষ্য এবং প্রগতিবাদ। তো দেখো শিক্ষার প্রধান লক্ষ্য কি সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটা বিকাশ ঘটানো। তো সমাবেতভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করতে অবশ্যই দরকার। শিক্ষার এই যে দুটো লক্ষ্য বললাম, একটা হচ্ছে সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, আরটা হচ্ছে সম্ভবতভাবে সামাজিক কাজে অংশগ্রহণ। তো এই দুটি লক্ষ্য থেকে বোঝা যায় যে
প্রগতিবাদী এবং যে সমাজ উভয়ই কিন্তু উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয় লক্ষ্য হলো কি শিশুর সার্বিক বিকাশ, অর্থাৎ যেটা আমরা আগে জানি, যেখানে শিশুর শারীরিক, প্রাক্ষবিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক সমস্ত দিকের বিকাশের উপর লক্ষ্য দেওয়া হয়েছে। এবার হচ্ছে প্রগতিবাদ শিক্ষা এবং পাঠ্যক্রম, অর্থাৎ প্রগতিবাদী শিক্ষাতে কেমন পাঠ্যক্রম রচনা করা যায়। দেখো, প্রগতিবাদীগণ পূর্ব নির্দিষ্ট পুস্তক কেন্দ্রিক যে পাঠ্যক্রমের বিরোধিতা করেছেন, বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের উপরেও বিরোধিতা করেছেন। তো প্রগতিবাদী পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষকের যে বক্তৃতা ছাড়াও কী থাকবে, শিক্ষার্থীদের নিজস্ব তাদের অভিজ্ঞতা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। পাঠ্যক্রমে দৈনন্দিন জীবনের সব দিকগুলোই থাকবে এখানে, যেমন ব্যবহারিক, সামাজিক, নৈতিক, বৃত্তিগত, নান্দনিক এবং বৌদ্ধিক। পাঠ্যক্রম একদিকে যেমন ব্যক্তির চাহিদা পূরণ করবে, অন্যদিকে কি সমাজ বাঞ্ছিত হবে। প্রগতিবাদীরা পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়সমূহ যেমন ইতিহাস, গণিত, সাধারণ বিজ্ঞান, সাহিত্য, ইংরেজি ইত্যাদিকেও কিন্তু অন্তর্ভুক্তি করতে বলেছেন বা সুপারিশ করেছেন। এইচ রাগ পাঠ্যক্রমকে নিম্নলিখিত পুনর্গঠনের কথা বলেছেন, যেমন 2 বা অধিক বিষয়ের মধ্যে যে সহসম্পর্ক, সেই সহসম্পর্কের উপর গুরুত্ব আরোপ, তারপর বৃহত্তর জ্ঞানের ক্ষেত্রে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলিকে দলভুক্ত করে সমন্বিত করা, তারপরে সাধারণ চাহিদাকে ভিত্তি করে কোর পাঠ্যক্রম কিন্তু প্রণয়ন করতে বলা হয়েছে। নেক্সট তারপরে দেখো কী রয়েছে, তারপরে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক কিন্তু পাঠ্যক্রমও হতে হবে। এবার হচ্ছে প্রগতিবাদ এবং শিক্ষণ পদ্ধতি। এবার শিক্ষা তলে এবার শিক্ষণ পদ্ধতি কেমন হবে। দেখো, প্রগতিবাদী শিক্ষাবিদগণ দলগত কার্যাবলীতে বিশ্বাস করেন, যেখানে দলের প্রতিটি সভ্য বা মানুষে কিন্তু অংশগ্রহণ করতে পারে। দলগতভাবে কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কী হবে, মধ্যে একটা যেমন তার ব্যক্তিগত বিকশিত হয়, অন্যদিকে তেমনি তার সামাজিক বিকাশও ঘটে। প্রগতিবাদ প্রজেক্ট পদ্ধতির ওপর অধিক গুরুত্ব আরোপ করে, কারণ এখানে প্রতিটি শিশু সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণ করতে চায় বা শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীর কী হবে, সামাজিক যে ব্যক্তি, সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রগতিবাদী শিক্ষণের ভিত্তি হলো কি সমগ্র পদ্ধতি, অর্থাৎ সমগ্র বিষয়গুলোকে নিয়ে চলা। ওকে, নেক্সট এবার হচ্ছে প্রগতিবাদ এবং শিক্ষক। প্রগতিবাদী শিক্ষক কেমন হবে না, প্রগতিবাদী শিক্ষার সমর্থকগণ শিক্ষকদের প্রতি বিশেষ আস্থা রাখেন। কি বলেছেন, তাদের মতে শিক্ষক হলেন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা সংস্থা। তারা মনে করেন প্রতিটি শিক্ষক ব্যক্তিসম্পন্ন হবেন। প্রগতিবাদী শিক্ষক টাস্কমাস্টার, অর্থাৎ কঠোরভাবে শৃঙ্খল রক্ষকের পরিবর্তে হবেন কি পথপ্রদর্শক, অর্থাৎ যেটা আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে জানলাম। সাথে কি নূতনদের সন্ধানে সাহায্য করবে। প্রগতিবাদগণ মনে করেন যে শিক্ষক প্রগতির পথ দেখাবেন এবং শিক্ষার্থীরা সেই পথ ধরে চলবেন। প্রগতিবাদীগণ আরও বলেন যে শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্কে সেখানে সম্পূর্ণভাবে অবহিত হয়ে এমনভাবে পথ দেখাবেন যাতে শিক্ষার্থীরা নিজেদের পথ চিনে অগ্রসর হতে পারে। শিক্ষক এমন পরিবেশ এবং পরিস্থিতি রচনা করবেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখে এবং নিজের যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান করতে সক্ষম হয়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, যেখানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং প্রগতিবাদী শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এবং প্রগ্রেসিভ এডুকেশন এর ডিটেলস আলোচনা করলাম। যেখানে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য কী, প্রগতিবাদী শিক্ষা বলতে কী বোঝায়, তারপর শিশুকেন্দ্রিক শিক্ষা আধুনিক শিক্ষাকে কীভাবে প্রভাবিত করেছে, এই ডিটেলস আমরা আজকে আলোচনা করলাম। তো এটা ছিল ক্লাস নাম্বার 9। এরপর নেক্সট ক্লাস নাম্বার 10 অবশ্যই নিয়ে আসবো এবং প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে কিন্তু ক্লাস তোমাদের করানো হবে। তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনও পর্যন্ত কেউ লাইক শেয়ার না করে থাকো, অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে যুক্ত হতে চাও বা চ্যানেলের পাশে এখনও পর্যন্ত যুক্ত হওনি, তারা অবশ্যই বলবো পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।